আসসালামু আলাইকুম। সকলেই আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে আমি অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ হচ্ছে উদ্ভিদের বংশবৃদ্ধি অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা আসব প্রজনন বা জনন অংশটাতে। যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে হচ্ছে প্রজনন বা জনন বলে। তাহলে প্রজনন বা জনন কাকে বলে? যেই জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে হচ্ছে প্রজনন বা জনন বলে। তো প্রজনন বা জনন হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে কি যৌন জনন। অযৌন জনন এবং যৌন জনন এই দুইটা আবার সম্পূর্ণ ধরনের ভিন্ন ধরনের দুইটা প্রক্রিয়া। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে অযৌন জনন নিয়ে মূলত আলোচনা করব। তারপরে পরবর্তী ক্লাসগুলোতে আমরা যৌন জনন এবং বাকি যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলো আমরা অযৌন জনন নিয়ে আজকের ক্লাসটা শুরু করে দিই। যেই প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জননকোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাই হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া। তো অযৌন জননগুলো মূলত হচ্ছে তোমার নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে সেগুলোতে সবচেয়ে বেশি হয়, যেমন হচ্ছে শৈবাল, ছত্রাক, এই ধরনের নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে সেগুলোতে হচ্ছে তোমার অযৌন জনন প্রক্রিয়ায় জনন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো অযৌন জনন প্রক্রিয়াটা আবার দুই ধরনের, একটা হচ্ছে তোমার স্পোর উৎপাদন আর একটা হচ্ছে তোমার অঙ্গজ জনন। এবার আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা অযৌন জননের স্পোর উৎপাদনে আসি। তো স্পোর উৎপাদনে এখানে দেখো যে প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর বা অণুজীব উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষা করার প্রবণতা বেশি দেখা যায়। আমি প্রথমেই বলেছিলাম যে অযৌন জননগুলো মূলত হচ্ছে তোমার নিম্ন শ্রেণীর উদ্ভিদ আর হচ্ছে তোমার হ্যাঁ, নিম্ন শ্রেণীর উদ্ভিদ আর হচ্ছে প্রাণীর মধ্যে দেখা যায়। আর উদ্ভিদের ক্ষেত্রে তোমার যে কোনো ধরনের উদ্ভিদে আবার অযৌন জনন প্রক্রিয়া ঘটে, তবে মানুষের ক্ষেত্রে কিন্তু অযৌন জনন প্রক্রিয়া দেখা যায় না। উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুজীববাহী একটি অঙ্গে সৃষ্টি করে এবং ওইটাকে তোমার হচ্ছে অণুজীব থলি বলে। এরকম একটা অণুজীব থলি হচ্ছে তোমার মিউকরের আছে, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে স্পাইরোগিয়া আছে, ওদের হচ্ছে এই ধরনের অণুজীব থলি থাকে। তো একটি অণুজীব থলিতে সাধারণত অসংখ্য অণুজীব থাকে, তবে কখনো কখনো একটি থলিতে আবার একটা অণুজীবও থাকতে পারে। তো থলির বাইরেও অণুজীব উৎপন্ন হয়, এদের বহি অণুজীব বলে। বহি অণুজীবের কোনো কোনোটিকে কনিডিয়াম বলে। মিউকর এক ধরনের হচ্ছে তোমার ফাঙ্গাস। এটা হচ্ছে ইটালিকে লেখার কথা ছিল আমার, বাট ভুল হয়েছে। ইটালিকে কেন লিখবে এটা একটু তোমাদেরকে বলি। যেই কোনো প্রাণী বা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখার সময় সেটাকে তোমার ইটালিকে লিখতে হবে। যদি তুমি মানে টাইপিং করো। আর হচ্ছে আরেকটা উপায় আছে এটাকে ইন্ডিকেট করা, যখন খাতায় লেখবা তখন হচ্ছে বৈজ্ঞানিক নামটার নিচে এইভাবে একটা আন্ডারলাইন করে দিবা। যখন খাতায় লিখবা তখনই বোঝা যাবে যে এটা একটা বৈজ্ঞানিক নাম। ওকে ওকে। সো মিউকরের থলির মধ্যে অসংখ্য অণুজীব উৎপন্ন হয়, পেনিসিলিয়াম কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। আমরা কিন্তু আগেই জেনেছিলাম যে কনিডিয়া কি, কনিডিয়া হচ্ছে তোমার বহি অণুজীবের কোনো কোনোটিকে কনিডিয়াম বলে। সো এই যে কনিডিয়াম এটি হচ্ছে মূলত কি কনিডিয়াম মানে ও হচ্ছে বহি অণুজীব সৃষ্টি করার মাধ্যমে বংশবৃদ্ধি করে, মানে হচ্ছে কনিডিয়ার একটা উদাহরণ দেওয়া হচ্ছে যেটা কি সেটা হচ্ছে ফেনিসিলি আম। আর মিউকরের হচ্ছে কি থলির মধ্যে অসংখ্য অণুজীব সৃষ্টি হয়। এবার আসি আমরা অঙ্গজ জননের ক্ষেত্রে। কোনো ধরনের অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে হচ্ছে অঙ্গজ জনন বলে। একবারে সাদামাটা একটা লাইনে যদি আমি বলতে চাই, দেহের কোনো অঙ্গাণুর মাধ্যমে যদি তোমার জনন ঘটে, কোনো একটা নির্দিষ্ট অঙ্গ, কোনো কোষ নয়, কোনো একটা রেণু নয়, তাহলেই সেটাকে মূলত কি বলে অঙ্গজ জনন বলে। তো অঙ্গজ জনন আবার দুইভাবে হয়, একটা হচ্ছে তোমার প্রাকৃতিক অঙ্গজ জনন, একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। তো অঙ্গজ জনন প্রাকৃতিক নিয়মে যেটা হয় বা স্বতঃস্ফূর্তভাবে মানে নিজে নিজে যেটা হয়, মানে প্রকৃতির মাধ্যমে যেটা হয়, যেখানে আমাদের কোনো এফোর্ট লাগে না, সেটা হচ্ছে তোমার প্রাকৃতিক অঙ্গজ জনন। আর যেখানে আমাদের এফোর্ট লাগে সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। সো কৃত্রিমভাবে যেটা ঘটে সেটা অবশ্যই কি কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জননে আসি। প্রাকৃতিক অঙ্গজ জনন আবার কয়েক ধরনের। তোমাদের বইয়ে তিনটা ধরন দেওয়া আছে, একটা হচ্ছে দেহের খণ্ডায়ন, আরেকটা হচ্ছে মূলের মাধ্যমে, আরেকটা হচ্ছে তোমার রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। ওকে।
সো দেহের খণ্ডায়নে আসি। সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে এই ধরনের জনন দেখা যায়। তাহলে দেহের খণ্ডায়ন কোন ধরনের উদ্ভিদে দেখা যায়? নিম্ন শ্রেণীর উদ্ভিদে। প্রায় সব ধরনের উদ্ভিদ না, বেশিরভাগ উদ্ভিদে তোমার অঙ্গজ জনন ঘটে। তবে অনেক উদ্ভিদ আছে যেগুলোতে অঙ্গজ জনন করা যায় না। উদাহরণ আমার মাথায় আসতেছে না, আশা করি এখানে স্লাইডে হয়তো থাকতে পারে, থাকলে আমি বলে দিব। বাট বা হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, তোমাদের কমেন্টের উত্তর আমি জানিয়ে দিব অবশ্যই। সো আসি দেহের খণ্ডায়নে। সাধারণত নিম্নশ্রেণী উদ্ভিদে এই ধরনের জনন দেখা যায়। স্পাইরোগাইরা, মিউকর ইত্যাদি উদ্ভিদের দেহে কোনো কারণে খণ্ডিত হলে প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসাবে জীবনযাপন শুরু করে। তাহলে স্পাইরোগাইরা, মিউকর এদের উদ্ভিদের যদি কোনো অংশ খণ্ডিত হয়ে যায় তাহলে সেই খণ্ডটাই একটা স্বাধীন উদ্ভিদ হিসাবে জীবনযাপন শুরু করে। এটা হচ্ছে কি দেহের খণ্ডায়ন। লাইক হচ্ছে তো হচ্ছে কিসের মতো আমি বলতে পারি, পাতাবাহার গাছের মতো, যেখানে তুমি একটা ডাল ভেঙে যদি রোপণ করে দাও, এটা হচ্ছে তোমার ডাল ভেঙে যদি নিচে পড়েও যায়, ওইটা থেকে একটা নতুন স্বতন্ত্র উদ্ভিদ হিসেবে ওইটা জীবনযাপন করা শুরু করে। এটা একটা দেহের খণ্ডায়নের উদাহরণ। ওকে, সো তারপর আসি আমরা মূলের মাধ্যমে। কোনো কোনো উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হতে দেখা যায়, যেমন হচ্ছে পটল আর সেগুন, এই দুইটার উদ্ভিদের হচ্ছে তোমার মূল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। তো কোনো কোনো মূল আবার খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসালো হয়। এখন মূল থেকে যে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, এটা কিন্তু আরেকটা উদাহরণ, সেটা হচ্ছে তোমার মিষ্টি আলু। কারণ মিষ্টি আলুর মূল রোপণ করে দিলে সেখান থেকে কিন্তু আবার তোমার কি হচ্ছে, মিষ্টি আলু তৈরি হচ্ছে, উৎপাদন হচ্ছে। সো এদের হচ্ছে গায়ে কুড়ি থাকে এবং এখান থেকে হচ্ছে নতুন উদ্ভিদ কি হয়, গজায়। এবার আছে আমরা রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে কিভাবে উদ্ভিদ হচ্ছে তার অঙ্গজ প্রক্রিয়াটা সম্পন্ন করে। উদ্ভিদের কোন অংশকে কাণ্ড বলে তা নিচ্ছে আমরা জানি। ওকে, সো কিন্তু কাণ্ডের অবস্থান ও বাইরের চেহারা দেখে তাকে কাণ্ড বলেই মনে হয় না, এরা পরিবর্তিত কাণ্ড। তার মানে কিছু কাণ্ড আছে যারা হচ্ছে পরিবর্তিত হয়, মানে রূপান্তরিত হওয়ার ফলে তারা যে আসলেই কাণ্ড সেটা হচ্ছে তোমার দেখে মনে হবে না যে এরা কাণ্ড। বিভিন্ন প্রতিকূলতায়, খাদ্য সঞ্চয় অথবা অঙ্গজ জননের প্রয়োজনে এরা পরিবর্তিত হয়। লাইক হচ্ছে কি উদাহরণ দিতে পারি তোমাকে, রূপান্তরিত কাণ্ডের উদাহরণ সামনে দেওয়া আছে, আসলে ভুলে যাই। লাইক হচ্ছে টিউবার, হ্যাঁ, আলু একটা এই ধরনের একটা উদাহরণ, আলু। ওকে, সো টিউবার। কিছু কিছু উদ্ভিদে এটা হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে যে কয়েকটা প্রক্রিয়া আছে যেগুলোর মাধ্যমে তোমার হচ্ছে জনন হয় রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। এখানে টোটাল হচ্ছে তোমার ছয়টা প্রক্রিয়া, ছয়টা মাধ্যম আছে। এই মাধ্যমগুলো আমি একটার পর একটা আলোচনা করব। তো প্রথমে আসি আমরা টিউবারে। কিছু কিছু উদ্ভিদে মাটির নিচে শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে, এদের টিউবার বলে। তাহলে টিউবার কাকে বলে? যে মাটির নিচে শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে যেগুলো স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে সেগুলোকে হচ্ছে টিউবার বলে। ভবিষ্যতে এই কন্ড জননের কাজ করে। এই যে কন্দটা তৈরি হয়, এই কন্দটাই তোমার পরবর্তীতে কিসের কাজ করে? টিউবারটা, এটাই হচ্ছে তোমার জননের কাজ করে। কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে, এগুলো দেখতে চোখের মতো, তাই এদের চোখ বলা হয়। একটি চোখের মধ্যে একটি কুঁড়ি থাকে, তার মানে একটা চোখ থেকে একটা গাছই তৈরি হবে। আঁশের মধ্যে অসবুজ পাতার শল্কপত্র, এই যে অসবুজ পাতা যেটা আঁশের মতো সেটাকে কি বলে? শল্কপত্র বলে। এইসব কুঁড়ি জন্মে। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়, যেমন আলু। যেমন হচ্ছে আমি যদি তোমাদেরকে বলি, একটা আলু যখন আমরা রোপণ করি, আমরা কী করি? আলুতে যখন গাছ বের হয় অংশটা কেটে আমরা মাটিতে রোপণ করে দিচ্ছি, ওইখান থেকে কিন্তু নতুন আলু হচ্ছে। সো এটা অনেক বড় একটা উদাহরণ হচ্ছে কিসের? টিউবারের। তারপর আসি আমরা রাইজোমে। এরা মাটির নিচে ভূমির সমান্তরালে অবস্থান করে। এটা একটা অসাধারণ উদাহরণ হচ্ছে আদা। কাণ্ডের মতো এদের পর্বসন্ধি স্পষ্ট। পর্বসন্ধিতে স্বল্পপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে। এরা হচ্ছে খাদ্য সঞ্চয় করে মোটা ও রসালো হয়। অনুকূল পরিবেশে এসব মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করে। তার মানে অনুকূল পরিবেশ লাগবে এদের কি করার জন্য? মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করার জন্য। সো রাইজমের ক্ষেত্রে আমাদের একটা অত্যাবশ্যকীয় জিনিস হচ্ছে কি? অনুকূল পরিবেশ। ওকে, সো তারপর আসি আমরা হচ্ছে কন্দ, যেটা হচ্ছে অনেকটা টিউবারের মতো, বাট এখানে কিছুটা পরিবর্তন আছে। এটা অতি ক্ষুদ্র একটা কাণ্ড। এরা কাক্ষিক ও শীর্ষ মুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়, যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি। তার মানে তোমার এইখানে যে টিউবারের কথাটা আছে, ওইখানে যে কন্দটা তৈরি হয়, ওইখানে একটা জিনিস থেকে অনেকগুলো উদ্ভিদ তৈরি হতে পারে, বাট একটা চোখ থেকে একটা উদ্ভিদই আসবে। কিন্তু এইখানে একটা যে কাণ্ড, ওইটার কাক্ষিক বা শীর্ষ মুকুল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হবে, যেমন পেঁয়াজ, রসুন। এখন শীর্ষ মুকুল কোনটা? লাইক হচ্ছে তুমি এটা পেঁয়াজ নাও, পেঁয়াজে দেখবে এই যে উপরে যে অংশটা আছে এটাকে শীর্ষ মুকুল বলে। এখান থেকে হচ্ছে তোমার গাছটা বের হয়, আর নতুন পেঁয়াজ হচ্ছে ওইখান থেকে আবার নিচের যে অংশটা
ওইখান থেকে তোমার নতুন পেঁয়াজ তৈরি হচ্ছে। রসুনেরও সেম, একটা রসুন থেকে অনেকগুলো রসুন তৈরি হচ্ছে। এভাবে হচ্ছে কন্দের মাধ্যমে এরা কি করে, বংশ বিস্তার করে। ওকে, সো স্টোলন। তোমরা কচুরলতি দেখে থাকবে, কচুরলতিটা দেখবা যে কচুর নিচে এরকম থাকে এবং মাথায় গিয়ে এভাবে আলগি মানে উপরের দিকে উঠে যাচ্ছে, এবং ওইখানে হচ্ছে এরকম পাতার মতো তৈরি হয়ে যায় অনেক লতির মাথায়। তো কচু হচ্ছে মূলত এভাবে বংশ বিস্তার করে, এটাকে হচ্ছে তোমার কি বলে, স্টলন বলে। এগুলো কচুর শাখা কাণ্ড, এদের জননের জন্য পরিবর্তিত হয়। সো স্টলনের অগ্রভাগে মুকুল উৎপন্ন হয়, এভাবে স্টলন উদ্ভিদের জননে সাহায্য করে, যেমন কচু, পুদিনা। সো পুদিনাও একইভাবে কি করে, তোমার জনন প্রক্রিয়া সম্পন্ন করে। আমরা তারপরে আসি, তারপর হচ্ছে আমাদের অফসেট। কচুরিপানা, টোফাপানা ইত্যাদি জলজ উদ্ভিদের শাখাখণ্ড বৃদ্ধি পেয়ে একটি নতুন উদ্ভিদ উৎপন্ন করে। লাইক হচ্ছে তুমি যদি একটা কচুরিপানা নাও, কচুরিপানা ধরো এই হচ্ছে একটা কচুরিপানা, কচুরিপানা দেখবা যে এরকম শাখা বের হয়ে যাচ্ছে, ওইখান থেকে আবার ছোট একটা কচুরিপানা বের হচ্ছে। এইটাকে মূলত অফসেট বলে। এই প্রক্রিয়া কচুরিপানা, টোপাপানা, যে মানে জলজ উদ্ভিদগুলো কি করে, তোমার নতুন উদ্ভিদ তৈরি করে, নিজের বংশ বিস্তার করে, এবং মাতৃ উদ্ভিদ থেকে এরা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে এটা স্বাধীন উদ্ভিদে পরিণত হয়। বুলবিল। কোনো কোনো উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি যথাযথভাবে যদি না হয়, একটি পিণ্ডের মতো আকার ধারণ করে, তখন এদের বুলবিল বলে। মানে যার উদ্ভিদের কাক্ষিক মুকুল আছে যেটা, সেটা যদি বৃদ্ধি যথাযথভাবে না হয়, তখন হচ্ছে আর একটা পিণ্ডের মতো আকার ধারণ করে, এবং সেটা হচ্ছে বুলবিল, সেটাকে বুলবিল বলে। এই বুলবিল কিছুদিন পর গাছ থেকে যখন পড়ে যায়, মাটিতে খসে পড়ে, তখন সেখান থেকে আবার একটা নতুন উদ্ভিদের কি হয়, জন্ম হয়। যেমন হচ্ছে তোমার ছুপরি আলু, এটা একটা অসাধারণ উদাহরণ হচ্ছে ছুপরি আলু। সো পাতার মাধ্যমেও কিন্তু তোমার অজনজনন প্রক্রিয়া সম্পন্ন হয়। সো অজনজননের এই একটা উদাহরণ আছে, যেটা হচ্ছে তোমার প্রাকৃতিক জনন প্রক্রিয়ার মধ্যে পড়বে। এটা কিন্তু রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে জননের অংশ নয়, এটা আলাদা একটা অংশ, সম্পূর্ণ আলাদা একটা অংশ। ওইটা হচ্ছে তোমার, আমি বলি তোমাদেরকে একটু দেখাই। এইখানে যেমন প্রাকৃতিক অঙ্গজ জনন তিনটা অপশন ছিল, ওইটা হচ্ছে তোমার চতুর্থ অপশন। এখানে একটা 4 লিখতে হবে, আই মিস দিস। ওকে, সো পাতার মাধ্যমে কখনো কখনো পাতার কিনারে মুকুল সৃষ্টি হয়, নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। অসাধারণ একটা উদাহরণ হচ্ছে পাথরকুচি। তোমাদের একটা কাজ দেই, আজকে পাতাবাহার বা পাথরকুচি একটা পাতা নিয়ে তুমি মাটিতে রেখে দিবা, ঠিক 1 সপ্তাহের মধ্যে তুমি নতুন গাছ উঠতে দেখতে পাবা। আর যদি পাতাবাহার গাছ থাকে, মানে এই যে বিভিন্ন ধরনের রঙিন পাতাগুলো থাকে না, আই থিঙ্ক তোমরা চিনো পাতাবাহার গাছ, তো ওইখান থেকে একটা ডাল যদি আজকে রোপণ করো, ঠিক 1 মাসের মধ্যে দেখবা যে গাছটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। এই দুইটার একটা করতে পারো, করে তোমরা আমাদের গ্রুপে পোস্ট করতে পারো যে তোমাদের গাছগুলো কেমন বড় হলো, আমি দেখতে চাই। ওকে, সো এবার আমরা কৃত্রিম অঙ্গজ জনন প্রক্রিয়া চলে আসি। কৃত্রিম অঙ্গজ জনন প্রক্রিয়াতেই তোমার হচ্ছে দুইটা জিনিস তোমাদের বইয়ে উল্লেখ করছে, একটা হচ্ছে তোমার গ্রাফটিং, আর একটা হচ্ছে তোমার কাটিং। তো গ্রাফটিংটা হচ্ছে মূলত কলম, আমরা কলম সম্পর্কে খুবই জানি, শাখা কলমটা আমরা সবচেয়ে বেশি দেখছি। বা হচ্ছে সরাসরি কলম প্রক্রিয়াটা আমরা খুবই কম দেখি, আমরা শাখা যেই কলমটা সেটা একটু বেশি দেখি। সো একটু কৃত্রিম অঙ্গজ জনন নিয়ে আমি আগে একটু তোমাদের কিছু কথা বলি। অঙ্গজ জনন প্রক্রিয়ায় একদম হুবহু মাতৃ গাছ যেমন, ঠিক সেভাবেই উদ্ভিদটা তৈরি হচ্ছে। তো সেখানে কোনো নতুনত্ব তৈরি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু কৃত্রিম অঙ্গজ জনন প্রক্রিয়ায় তুমি একটা গাছের মধ্যে আরেকটা গাছের ফল আনতে পারবা। সো এখানে একটা নতুনত্ব তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এখানে হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন একটা বড় ভূমিকা পালন করতেছে উদ্ভিদের জনন প্রক্রিয়ায়। আবার অনেক উদ্ভিদের দেখবা তোমার হচ্ছে বীজ তৈরি করা খুব কঠিন একটা কাজ, কিন্তু আমরা সেখান থেকে কি করতে পারি, কলম দিয়ে তো ইজিলি একটা নতুন উদ্ভিদ তৈরি করতে পারি। আবার ধরো কোনো একটা উদ্ভিদ তোমার আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, একদম নাই হয়ে যাচ্ছে, তো ওই মুহূর্তে ওই গাছটাকে যদি আমরা বাঁচাতে যাই, ওইটার বীজ আসবে, ওইখান থেকে আমরা নতুন গাছ করব, এটা তো আসলে সম্ভব না। তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে টিস্যু কালচার ব্যবহার করি। আবার সবচেয়ে কম ব্যয়বহুল জিনিসটা হচ্ছে তোমার কৃত্রিম অঙ্গজ জনন, এখানে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাও বেশি। তবে টিস্যু কালচার যে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কম তা আমি বলছি না, তবে ওইটা একটু ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। তবে কৃত্রিম অঙ্গজ জনন সবচেয়ে হচ্ছে ইজি প্রসেস, যেটা আমরা সাধারণ মানুষ করতে পারবো, যেখানে টিস্যু কালচার আমরা আবার সাধারণ মানুষ করতে পারবো না। সো যে কোনো উদ্ভিদ যখন হারিয়ে যায়, বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন আমরা এই প্রক্রিয়া ব্যবহার করে খুব সহজে উদ্ভিদের আরও কয়েকটা গাছ তৈরি করে ফেলতে পারি, ওইটাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারি বা চেষ্টা করতে পারি রক্ষা করার জন্য। ওকে, সো কলম করার জন্য প্রথমে একটি সুস্থ গাছের কচি বা সতেজ শাখা, যেটাকে হচ্ছে এই কচি বা সতেজ শাখার আরেকটা নাম হচ্ছে তোমার সায়ন। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে সায়ন কি, সায়ন হচ্ছে উদ্ভিদের
এক কচি ও সতেজ শাখাকে কি বলে? সায়ন বলে। তো উপযুক্ত স্থানে বাকল সামান্য কেটে নিতে হবে। এই প্রক্রিয়াটা তোমরা জানো কিভাবে কলম করতে হয়, খুবই ইজি একটা প্রক্রিয়া। তো ক্ষতস্থানটি মাটি ও গোবর মিশিয়ে ভালোভাবে আবৃত করে দিতে হবে, বা সেলোপেন ট্যাপ অথবা পলিথিন দিয়ে ওই স্থানটি মুড়ে দিতে হবে, যাতে পানি লেগে মাটি ও গোবরের মিশ্রণ খসে না পড়ে। নিয়মিত পানি দিয়ে এই অংশটি ভিজিয়ে নিতে হবে। এভাবে কিছুদিন রেখে দিলে এই স্থানে মূল গজাবে। এরপরে মূলসহ শাখার এই অংশটি মাতৃ উদ্ভিদ থেকে কেটে নিয়ে মাটিতে রোপণ করে দিলে নতুন একটি উদ্ভিদ হিসেবে বেড়ে উঠবে। এখন এই প্রক্রিয়ায় কিন্তু আমাদের আগের মতোই মাতৃ উদ্ভিদ যেরকম ঠিক একই গুণাগুণ সম্পন্ন আমরা নতুন উদ্ভিদ পাবো। এখন কথা হচ্ছে আমরা বীজ থেকে করলে আমাদের অসুবিধাটা কি? যখন একটা উদ্ভিদের একটা ফল থেকে আমরা একটা বীজ নিচ্ছি, এই উদ্ভিদের এই ফলটার পরাগায়ন যদি অন্য একটা উদ্ভিদ থেকে এসে হয়ে থাকে, তাহলে ওই উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য কিন্তু এই ফলটাতে আছে। তার মানে এই ফল থেকে যদি, এই ফলের বীজ থেকে যদি আমি নতুন উদ্ভিদ তৈরি করি, সেটা হুবহু মাতৃগুণাগুণ সম্পন্ন হবে না। লাইক হচ্ছে তুমি একটা মিষ্টি আম গাছের ফল থেকে একটা মিষ্টি আম গাছের নতুন একটা আম গাছ তৈরি করতে চাচ্ছ, এখন ওইটার একটা বীজ থেকে যদি তুমি সেটা তৈরি করতে যাও, দেখবে যে হুবহু হচ্ছে না, কিছুটা পরিবর্তন থাকতেই পারে। কারণ হচ্ছে পরপরাগায়ন করতে পারে, যেগুলো হচ্ছে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব পরাগায়নটা নিয়ে। ওইটা হচ্ছে তোমার যৌন জননের পরবর্তী অংশ, এই অধ্যায়েরই অংশ। ওইখানে আরও ভালোভাবে জানতে পারবা যে কীভাবে, এই কারণেই হচ্ছে আমরা মূলত এই কলমটা ব্যবহার করি, যাতে একদম মাতৃ উদ্ভিদ যেরকম ঠিক একই রকম একটা উদ্ভিদ পেতে পারি, একই গুণাগুণ সম্পন্ন। সো এবার আসি শাখা কলম প্রক্রিয়ায়, যেটাকে কাটিং বলে ইংরেজিতে। সো তোমরা লক্ষ্য করেছো যে গোলাপের ডাল কেটে ভেজা মাটিতে পুঁতে দিলে কিছুদিনের মধ্যে তা থেকে নতুন কুঁড়ি উৎপন্ন হয়। একই প্রক্রিয়া কিন্তু আমি তোমার আরেকটা উদ্ভিদের কথা বলেছিলাম, সেটা হচ্ছে তোমার কি উদ্ভিদ? পাতাবাহার উদ্ভিদ। এইসব কুঁড়ি বড় হয়ে একটি নতুন গোলাপ গাছ উৎপন্ন হয়, এটাকে মূলত হচ্ছে কাটিং বলে। জাস্ট হচ্ছে আমি কেটে নিয়ে রোপণ করে দিলাম, এটাকে মূলত কি বলে? কাটিং বলে। আজকের ক্লাসে মোটামুটি আমরা এতটুকুই রাখছি, আমি আর বেশি রাখি নাই। অলরেডি ক্লাসটা 17 মিনিটের হয়ে গেছে, অনেক লং ক্লাস। আশা করি তোমরা বোর হও নাই। অ্যান্ড থ্যাংকস ফর সিং দ্য হোল ক্লাস। হ্যাঁ, অবশ্যই একটা ছোট সাবস্ক্রাইব করে দেবা তোমরা। অ্যান্ড আমাদের ফেসবুক পেজ আছে, স্মার্টার টিচিং ফর অল লিখে সার্চ দিলে পেয়ে যাবা। আমাদের ফেসবুক গ্রুপ আছে একই নামে, সার্চ দিলেই পেয়ে যাবা, বা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। তোমাদের যেই কোনো ধরনের প্রবলেম আমার সাথে শেয়ার করবা, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং কি কমেন্টও জিজ্ঞেস করতে পারো ইউটিউবে, যদি ফেসবুক ব্যবহার না করো। সো আজকে এতটুকুই। টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।